সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমানে এক বিশেষ পরিস্থিতির কারণে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তেমনি একটি বিশেষ ব্যবস্থাপনায় শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সকলকেই সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম পত্র, প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, বাংলাদেশের কৃষির ক্ষেত্র। শিক্ষার্থীরা, আজকে এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যেগুলো হবে তা হচ্ছে আমরা মাঠ ফসল সম্পর্কে জানতে পারবো এবং উদ্যান ফসল সম্পর্কে জানতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাস থেকে জেনেছি কৃষির ক্ষেত্র সম্পর্কে। আমরা সেখানে দেখেছি কৃষির ক্ষেত্র রয়েছে মোট 6টি। এর মাঝে প্রথম যে ক্ষেত্রটি রয়েছে সেটি হচ্ছে মাঠ ফসল। আমরা এখন মাঠ ফসল সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, খেয়াল করো, যে সকল ফসল বিস্তীর্ণ মাঠে বেড়াবিহীন অবস্থায় উৎপাদন করা হয় তাকে মাঠ ফসল বলে। মাঠ ফসলকে কৃষিতাত্ত্বিক ফসলও বলা হয়। আমরা যদি শিক্ষার্থীরা সংজ্ঞার দিকে তাকাই তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় খুব ভালোভাবে দেখতে পাই। সেটি হচ্ছে, মাঠ ফসল আমরা সেই ফসলকেই বলবো যে ফসলটি একটি বড় জায়গায় হবে এবং যে ফসল উৎপাদন করার জন্য কোনো বেড়ার প্রয়োজন হবে না। আমরা যদি মাঠ ফসলের উদাহরণ দেখি তাহলে দেখব মাঠ ফসলের উদাহরণ হতে পারে ধান, গম এবং ভুট্টা। এই উদাহরণগুলোর দিকে তাকালে আমাদের এই সংজ্ঞাটি পরিপূর্ণভাবে মিলে যায়। এবার এসো আমরা মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো রয়েছে, মাঠের সমস্ত ফসলকে একত্রে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়, তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়, সাধারণত বড় জমিতে একত্রে ব্যাপকভাবে চাষ করা যায়। মাঠ ফসলের জমিতে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, সমস্ত মাঠের ফসল একসাথে সংগ্রহ করা যায়। শিক্ষার্থীরা, আমরা যে উদাহরণ দেখেছিলাম এর মাঝ থেকে যদি আমরা একটি উদাহরণকে এই বৈশিষ্ট্যগুলোর সাথে একটু মিলিয়ে নিই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা যদি ধান ফসলের কথা চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই এই বৈশিষ্ট্যগুলোর সাথে একটা সামঞ্জস্য তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে ধান ফসলটি কিন্তু এক বড় আকারের মাঠে চাষ করা হয়ে থাকে এবং ধান ফসলের কিন্তু সবগুলো ফসলের একত্রে যত্ন নেওয়া হয়, আলাদা আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। সাধারণত এ ধরনের ফসলগুলোতে খুব বেশি যত্ন করতে হয় না, 2 থেকে 3 বার নিড়ানি এবং সেচ দেওয়ার মাধ্যমে ফসল উৎপাদন করা যায়। আমরা গ্রামাঞ্চলে দেখেছি সাধারণত বড় জমিতে এবং ব্যাপকভাবে ধান ফসলটি চাষ করা যায়। এ ধরনের ফসলে জমিতে বেড়া দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, কারণ বেশিরভাগ জমিতেই যখন একই ধরনের ফসল থাকে তখন বেড়া দেওয়ার প্রয়োজন খুব একটা থাকে না। আবার এই ধান জাতীয় ফসলটি যখন সংগ্রহ করা হয়ে থাকে তখন কিন্তু সবগুলো ফসলকে একত্রেই সংগ্রহ করা হয়। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে, মাঠ ফসলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়, এরা এক বর্ষজীবী ফসল, নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়, উৎপাদিত ফসল সংরক্ষণ করা যায়, প্রথম সংগ্রহের পর সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়, উৎপাদন ব্যয় কম।
আমরা যদি ধান ফসলের প্রেক্ষাপটেই এর সঙ্গে মিলিয়ে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? খেয়াল করে দেখো, সাধারণত ধান ফসলগুলো কিন্তু জমিতে ছিটিয়েই বীজ বপন করা হয়ে থাকে। এ ফসলগুলো সাধারণত এক বর্ষজীবী হয়। এক মৌসুমের বেশি এ ফসলগুলো টিকে থাকতে পারে না। এ ফসলগুলো সাধারণত নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়ে থাকে। যদি জমি বন্যার পানিতে ডুবে যায় বা কোনো কারণে ফসল পানিতে বেশ কিছুদিন পর্যন্ত নিমজ্জিত থাকে, তাহলে ফসলের খুব একটা ক্ষতি হয় না। এ ধরনের ফসলগুলো আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি বীজ হিসেবে এবং খাবার কাজে ব্যবহারের জন্য। এই ফসলগুলোকে সাধারণত আমরা শুকিয়ে ব্যবহার করা হয়ে থাকে। এদের উৎপাদন ব্যয় খুব একটি হয় না, কেননা যদি যে জমিতে পুষ্টি উপাদানের পরিমাণ বেশি থাকে সেই জমিতে যদি ধান ফসল চাষ করা হয় তাহলে সেখানে খুব বেশি যত্ন না নিলেও ফসল পাওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, এবার আমরা মাঠ ফসলের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু দেখব। মাঠ ফসলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তার মাঝে একটি হতে পারে দানাদার ফসল, যেমন ধান। ডাল জাতীয় ফসল, উদাহরণ মসুর। তেলবীজ ফসল, উদাহরণ সরিষা। আঁশ জাতীয় ফসল, উদাহরণ পাট। চিনি উৎপাদক ফসল, উদাহরণ আখ। আরো কিছু রয়েছে মাঠ ফসল, যেমন পানীয় ফসল, উদাহরণ চা। গোখাদ্য ফসল, উদাহরণ ভুট্টা। সবুজ সার ফসল, উদাহরণ ধইঞ্চা। নেশা জাতীয় ফসল, উদাহরণ তামাক। ঔষধি ফসল, উদাহরণ তুলসী। তাহলে শিক্ষার্থীরা, আমরা মাঠ ফসলের সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম এবং শ্রেণী বিভাগ জানলাম। এবার আমরা দেখব উদ্যান ফসল। শিক্ষার্থীরা, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, কৃষির যে ক্ষেত্রগুলো রয়েছে তার প্রথম ক্ষেত্রটি আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবার আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রটি নিয়ে। দ্বিতীয় ক্ষেত্রটির সংজ্ঞা বলা হয়েছে সম্পূর্ণ বন্যামুক্ত উঁচু জমিতে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় তাকেই উদ্যান ফসল বলে। শিক্ষার্থীরা, এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, বলা হয়েছে সম্পূর্ণ বন্যামুক্ত, অর্থাৎ এই ফসলটি যদি বন্যার পানিতে ডুবে যায় বা বেশ কিছুদিন পর্যন্ত নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে কিন্তু ফসল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখো, এই ফসলগুলো সাধারণত এই কারণে উঁচু জমিতে ফসলটি ভালো হয়ে থাকে। এই ফসল উৎপাদনের জন্য বেড়া দেওয়ার প্রয়োজন আছে, কেননা গবাদি পশু এই ফসলটি নষ্ট করে ফেলতে পারে এবং এ ধরনের ফসল উৎপাদনের জন্য খুব ভালো পরিচর্যার প্রয়োজন হয়, না হলে যে কোনো সময় ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে। উদ্যান ফসলের উদাহরণ হতে পারে আম, ফুলকপি, গোলাপ ফুল। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি একটু উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি উদ্যান ফসলের মোট 4 ধরনের হতে পারে: ফুল জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, সবজি জাতীয় ফসল এবং মশলা জাতীয় ফসল। এই উদাহরণটিকে যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের জন্য খুব সহজেই উদ্যান ফসলকে বর্ণনা করা সহজ হয়ে থাকে। এবার আমরা একটু উদ্যান ফসলের বৈশিষ্ট্য দেখব। উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে সাধারণত প্রতিটি গাছে আলাদাভাবে যত্ন নেওয়া হয়, তুলনামূলক বেশি যত্নের প্রয়োজন হয়, সাধারণত অল্প জমিতে চাষ করা যায়, বেড়া নির্মাণের প্রয়োজন হয়, ফসল ধাপে ধাপে পরিপক্ক হয় এবং সংগ্রহ করতে হয়। শিক্ষার্থীরা, আমরা সবাই কম বেশি ফুল চাষ করে থাকি বা আমাদের বাসা বাড়িতে ফুল গাছ রয়েছে। আমরা যদি একটি গোলাপ ফুলের গাছের সাথে আমাদের বৈশিষ্ট্যগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। কি বুঝতে পারবো? খেয়াল করে দেখো যে আমরা গোলাপ ফুলের গাছ কিন্তু প্রত্যেকটি গাছে আলাদা আলাদা ভাবে যত্ন করি, সবগুলো গাছের একসঙ্গে যত্ন আমরা করি না। এই গাছগুলোর ক্ষেত্রে সাধারণত বেশি যত্ন নিতে হয়, যে কোনো সময় রোগ পোকা আক্রান্ত হতে পারে, ফসল নষ্ট হতে পারে।
সাধারণত এগুলো অল্প জমিতে চাষ করা হয়, খুব বেশি জমিতে চাষ করা হয় না। কেননা এই ফসলগুলো খুব বেশি জমিতে চাষ করতে গেলে আমাদের যে খরচের বিষয়টি রয়েছে সেই প্রেক্ষাপট থেকে অল্প জমিতে চাষ করা হয়ে থাকে। বেড়া নির্মাণের প্রয়োজন হয়। আমরা যদি সবজি জাতীয় ফসল উৎপাদন করি সেক্ষেত্রে অবশ্যই বেড়া নির্মাণ করা প্রয়োজন। যদি বেড়া জমিতে না দেয়া হয়ে থাকে তাহলে খুব সহজেই গবাদি পশু ফসল নষ্ট করতে পারে। এ ফসলগুলো ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। খেয়াল করে দেখো, গোলাপ ফুলের গাছে কিন্তু সবগুলো ফুল একত্রে ফোটে না, বা সবগুলো ফুল একত্রে সংগ্রহ করা যায় না। এই কারণে আমরা উদ্যান ফসলের বৈশিষ্ট্য আকারে এই কথাটি বলতে পারি। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। উদ্যান ফসলের বীজ সাধারণত সারিতে বপন করতে হয়। এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহু বর্ষজীবী হয়। সকল ফসল সংরক্ষণ করা যায় না, সাধারণত তাজা ও রসালো অবস্থায় ব্যবহৃত হয়। উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি হয়। নিবিড় পরিচর্যা করতে হয়। সাধারণত বাড়ির আশেপাশে অল্প জমিতে চাষ করা যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি গোলাপ ফুলের কথা চিন্তা করি, গোলাপ ফুল যখন যদি আমি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করি তারপরেও কিন্তু এই ফসলটি সারিতে রোপণ করা হয়ে থাকে। একবার গাছ রোপণ করলে বেশ কয়েক বছর পর্যন্ত ফুল পাওয়া যায়। গোলাপ ফুল সাধারণত খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না। এরা তাজা বা রসালো অবস্থাতে ব্যবহৃত হয়। শুকিয়ে গেলে সেই ফুলটিকে আর তার কোনো কদর থাকে না। যে কথাটা আমি পূর্বেই বলে ফেলেছি, এদের উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। পরিচর্যার বিষয়টিও আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। সাধারণত বাড়ির আশেপাশে অল্প জমিতে চাষ করা হয়ে থাকে। বাড়িতে যারা মহিলারা রয়েছে বা আত্মকর্মসংস্থানের জন্য বসত বাড়ির আশেপাশে ফাঁকা স্থানে আমরা এই ফসলগুলো চাষাবাদ করার মাধ্যমে আমাদের পরিবারের আয়ের একটি ব্যবস্থা করতে পারি। উদ্যান ফসলের যদি শ্রেণী বিভাগের কথা বলতে হয় তাহলে হতে পারে শাকসবজি জাতীয় ফসল, যেমন পালং শাক। ফল জাতীয় ফসল, ফল জাতীয় ফসলকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। তার মাঝে একটি হচ্ছে প্রচলিত ফল, যে ফলটি সবচেয়ে বেশি পাওয়া যায়, যেমন কলা। অপ্রচলিত ফল কামরাঙ্গা। ফুল জাতীয় ফসল যেমন গোলাপ। মশলা জাতীয় ফসল যেমন পেঁয়াজ। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখব মাঠ ফসল এবং উদ্যান ফসলের অবদান, অর্থাৎ মাঠ ফসল এবং উদ্যান ফসল আমাদের সমাজে কি ধরনের গুরুত্ব বহন করে বা আমরা এখান থেকে কি ধরনের সুবিধা পেতে পারি। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে দেখো, এগুলো কিন্তু মানুষের খাদ্যের যোগান দেয়, অর্থাৎ আমাদের মূল খাদ্য যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু আমরা মাঠ ফসল থেকেই পেয়ে থাকি। এবং আমাদের অন্যান্য যে খাদ্য সহায়ক উপাদান যেগুলো রয়েছে সেগুলো আমরা উদ্যান ফসল থেকেই পেয়ে থাকি। পশু পাখির খাদ্যের উৎস, শিক্ষার্থীরা আমরা মাঠ ফসলের সময় গোখাদ্যের বিষয়টি আমরা দেখেছি, অর্থাৎ আমরা গোখাদ্যের জন্য যে খাদ্য উপাদানটা রয়েছে সেটিও আমরা মাঠ ফসলের মাধ্যমে উৎপাদন করতে পারি। মাঠ ফসল এবং উদ্যানতাত্ত্বিক ফসল থেকে আমরা বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আমরা চা রপ্তানি করতে পারি, আমরা পাট রপ্তানি করে থাকি, যেগুলো আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে অনেকাংশে সহযোগিতা করে থাকে। মাটির ক্ষয়রোধ ও উর্বরতা অনেকাংশে এরা বৃদ্ধি করে। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে রাখে। আমরা সবুজ সারের কথা জেনেছি। সবুজ সার মাটির উর্বরতা বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকে। এরা মাটির পুষ্টির অভাব পূরণ করে থাকে, অর্থাৎ মাটিতে যদি সবুজ সার আমরা ব্যবহার করার মাধ্যমে মাটিতে যে পুষ্টি সংক্রান্ত বিষয় রয়েছে সেই অভাবটি পূরণ করা যায়। এছাড়াও আমাদের মানবদেহের পুষ্টির অন্যতম চাহিদা পূরণ করে থাকে উদ্যানতাত্ত্বিক ফসল। শাকসবজি খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের শরীরের ভিটামিনের চাহিদা বা অন্যান্য খাদ্য উপাদানের চাহিদাগুলো সহজেই পূরণ করতে পারি। মাঠ ফসল উদ্যানতাত্ত্বিক ফসলের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি করা যায় এবং বেকারত্ব হ্রাস করা যায়। পরিবারের মহিলারা বা অন্যান্য ছোট সদস্য যারা বাড়িতে থাকে তারা বাড়ির আশেপাশে ফাঁকা স্থানে মাঠ
ফসল বা উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন করার মাধ্যমে পরিবারের জন্য বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারে। এছাড়া যারা বেকার রয়েছে তাদের বেকারত্ব দূরীকরণের মাধ্যমেও এটি সহযোগিতা করে থাকে। এখন ফুল বাগান, সবজি বাগান বা মাঠ ফসল জাতীয় বিভিন্ন ফসল উৎপাদনের উপরে যথেষ্ট পরিমাণ আগ্রহ সৃষ্টি করা হচ্ছে এবং শিক্ষিত বেকার যুবকরা এইসব কাজে কর্মসংস্থানের দ্বারা ব্যবস্থা করতে পারছে। উদ্যানতাত্ত্বিক ফসল আমাদের প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করতে এবং পরিবেশ সংরক্ষণ করতে খুব সহযোগিতা করে থাকে। আম গাছ বা অন্যান্য বড় যে গাছগুলো রয়েছে এরা শিকড়ের সাহায্যে মাটি আঁকড়ে ধরে রাখে বা ঝড় বৃষ্টি এলে সেটিকে রক্ষা করার মাধ্যমে, সেটিকে বাধা দেওয়ার মাধ্যমে আমাদের বসত বাড়িকে রক্ষা করতে সহযোগিতা করে। সাধারণত এরা পরিবেশ সংরক্ষণেও সহযোগিতা করে থাকে। ফসল মরে পচে মাটিতে জৈব সার উৎপাদন করে, যার মাধ্যমে আমাদের পরিবেশের বা মাটির পুষ্টি চাহিদা সামঞ্জস্যতা বজায় রাখতে খুব সহযোগিতা হয়ে থাকে। বেশি বেশি মাঠ ফসল, উদ্যান ফসল থাকার মাধ্যমে এরা কিন্তু আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের চাহিদা বহুলাংশেই পূরণ করে থাকে। অর্থাৎ যত বেশি গাছ থাকবে তত বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করবে এবং তত বেশি জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করবে, যা আমাদের মানব দেহের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে শিক্ষার্থীরা, আমরা এর মাধ্যমেই আমরা কিন্তু মাঠ ফসল এবং উদ্যান ফসলের অবদান বা অন্যান্য বিষয়াদি সম্পর্কে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভিডিওটি ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অংশ নিয়ে বা কোনো অংশ বুঝতে না পারার মতো থাকে বা এমন যদি কোনো অংশ থাকে যেটি তোমরা বুঝতে পারছো না, তোমাদের একটু বোধগম্য হতে সমস্যা হচ্ছে, তোমরা সেই অংশটি নিয়ে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের খুব সহজেই ওই অংশটুকু বুঝিয়ে দিবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।